তাসকিনের জন্য তাহলে এক নিয়ম, মুস্তাফিজের জন্য কি আরেক নিয়ম? না, আপনি এখানে টাকা ছাড়া কথা বলতেছেন। দ্য নাটক ইজ দ্য এন্ড। মানে অবস্থান পরিষ্কার করেছে, এটা নিয়ে আমার তো কোনো সন্দেহ নেই। তাহলে আপনি চাকরি করেন না, আপনি চাকরিও করবেন আর আইপিএল এ গেলে তিনি কত পান? এন্ড হোয়াট সাকিব প্রেফার্ড? উনি যে পরিমাণে এনার্জি এবং অ্যাগ্রেসিভ এনার্জি আজকে গেইন করে আসছে, আমি আসলে ম্যাচ করতে পারতেছি না হয়তো। মানে সাকিব আল হাসান এমন একটা জিনিস যেখান থেকে দাঁড়াতেন লাইন ওখান থেকে শুরু, আরো খারাপের দিকে যাবে ইফ উই ডোন্ট মানে টেক বোল্ড ডিসিশন। প্রতি বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু সুনির্দিষ্ট নাট্যশালার কর্মসূচি থাকে। যেমন আইপিএল শুরু হওয়ার ঠিক আগে আগে এনওসি নিয়ে কিছু কথাবার্তা শোনা যায়, যেগুলো নিয়ে তর্ক বিতর্ক চলেই। এবং আমাদের আজকের আলোচনা হবে আইপিএলের এনওসি নিয়ে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতি বছর মুস্তাফিজুর রহমানের সাথে একই ধরনের স্ক্রিপ্টেড কনভারসেশন চালায়। আমার সাথে আছে ফয়সাল তিতুমির। এবং আমি শুরুতে আপনার কথার আই অবজেক্ট বিকজ হচ্ছে হ্যাঁ, নাট্যশালা কর্মসূচি এগুলো আমিও বলেছি, সেটা আমার মনে হয় না যে এই বছর এটা বলাটা যুক্তিযুক্ত হবে, কারণ এই বছর কোনো নাটক হয়নি। এবং নাটক যাতে না হয়, এই যে আমরা যাতে বা মীর রাহান মাসুদের মতো লোকজন যাতে এই ধরনের কথাবার্তা না বলতে পারে, সে কারণে বিসিবি একদম পরিষ্কার প্রেস কনফারেন্স করে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে যে মুস্তাফিজকে আইপিএলের জন্য এনওসি কিভাবে দেওয়া হয়েছে, কোন প্রক্রিয়া, এবং উইচ ইজ অ্যাবসোলিউটলি গুড। এবং আমার মনে হয় এখন আমাদের মুভ ফরওয়ার্ড করা উচিত। এবং এই এপিসোডের আজকের এই আলোচনা আমরা যেটা ও বললো যে প্রতি বছর এনওসি নিয়ে বিসিবি, সেটারও মনে হয় না দরকার আছে আমাদের এপিসোডের আজকে, কারণ হচ্ছে বিসিবি এই বিষয়টাতে অবস্থান পরিষ্কার করেছে এবং দ্য নাটক ইজ দ্য এন্ড। মানে অবস্থান পরিষ্কার করেছে, এটা নিয়ে আমার তো কোনো সন্দেহ নেই, কিন্তু এনওসি ফুল দেওয়া হলো না কেন? কই ফুল দেওয়া হয় না? একটা টুর্নামেন্ট 26শে মার্চ শুরু হয়ে 31শে মেতে যাবে, 2 মাস, সেখানে মাঝখানে খালি 8টা দিন মুস্তাফিজকে দেশে আনা হবে, যেটা বলেছে নিউজিল্যান্ডের সঙ্গে 3টা ওয়ানডে খেলার জন্য, উইচ ইজ আমি মনে করি যে খুবই ভ্যালিড এবং যুক্তিযুক্ত। কারণ ভাই আমাদের ওই 3টা ম্যাচ আমি জিতলে বিশ্বকাপে সরাসরি খেলার দিকে এক ধাপ আগে যাবো, নাহলে আপনি পরে বলবেন এই যে আমরা বিশ্বকাপ খেলতে পারতেছি না, প্র্যাকটিস ম্যাচ খেলতে হচ্ছে, কোয়ালিফিকেশন। সো এইটার তো আমার যদি টি-20 যদি আমি বলি, আমার যদি টি-20 তো এরকম কোনো ক্রাইটেরিয়া থাকতো যে আমার নিউজিল্যান্ডের সঙ্গে টি-20 সিরিজও আমি না জিতলে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না, আমি মুস্তাফিজকে চাইতাম টি-20তেও খেলে, তো ওই 8 দিন কেন 16 দিন আমি তাকে রেখে দিতাম 2 মাসের জন্য। ইনফ্যাক্ট মুস্তাফিজকে আপনার মনে হয় সবগুলো ম্যাচ খেলবে? ওই 8 দিন কি তার প্রতিদিন ম্যাচ থাকবে? সে তো বসেই থাকবে, দেখা যাবে। তার চেয়ে দেশে এসে ম্যাচ খেলা যাবে, সিম্পল। আপনার কথা শেষ? হ্যাঁ শেষ, বলেন আপনি। আমার টপিক হচ্ছে এটা যে আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে কিন্তু অ্যাভেলেবিলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা। আর বাংলাদেশের মতো ক্রিকেট টিমের যেটা হতো আগে অ্যাভেলেবল থাকতো না, আগে এনওসি না জুড়ে, এবার তো ভাই বলে দেওয়া হয়েছে আগে থেকে, কলকাতাকে ইনফর্ম করা হয়েছে। শেষ না বাট এটা যোগ করে দিই, আচ্ছা ঠিক আছে, আমার কথা শেষ হয় না, তাহলে একটা যোগ করি। সেটা হচ্ছে কলকাতাকে বা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগে থেকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল যে মুস্তাফিজকে এইভাবে এনওসিটা দেওয়া হবে, শুধু 8 দিনের জন্য, মাঝখানে তাকে দেশে আসতে হবে। আজকে একটু ভিন্ন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে উনি যে পরিমাণে এনার্জি এবং অ্যাগ্রেসিভ এনার্জি আজকে গেইন করে আসছে, আমি আসলে ম্যাচ করতে পারতেছি না হয়তো, বিকজ দিস টপিক ইজ সো মাচ রিলেটেড। এবং আমরা এটা নিয়ে এত তর্ক করছি, আজকে না অন স্ক্রিন এসে কথা বলছি, বাট এটা নিয়ে অলওয়েজ আমরা কথা বলছি রায়হান। আমার কথা হচ্ছে এটা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন আইপিএল এর এই সময়টা, বিশেষ করে আইপিএল উইন্ডো যেখানে তৈরি করা হয়েছে, আপনি অস্ট্রেলিয়ার কোনো সিরিজ দেখবেন না, ইংল্যান্ডের মতো টিমের কোনো সিরিজ দেখবেন না, সাউথ আফ্রিকা হয়তো মাঝে মধ্যে খেলে, রাবাদা মাঝে মধ্যে গিয়েছে, বাট ওইরকম সিগনিফিকেন্ট কোনো সিরিজ দেখবেন না। কিন্তু আমি যদি এবারে নিউজিল্যান্ডের সিরিজটা বাদও দেই, ধরেন নিউজিল্যান্ড না, কিন্তু প্রতি বছর আইপিএল এর সময় বাংলাদেশ কিভাবে যেন জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ অথবা ইউএইর সাথে একটা সিরিজ রাখে, এবং সেই সময়ে ওই সিরিজকে কেন্দ্র করে ধরেন ওই যে এনওসি, এই তো খেলা তো এখন মুস্তাফিজকে নিয়ে, এই খেলা তো সাকিব আল হাসানকে নিয়ে অনেক বছরের পর বছর হয়েছিল। এবং সাকিব আল হাসানের সাথে বিসিবির যে দ্বন্দ্বের শুরুটা 2015 সালে, সেটাও কিন্তু এই এনওসি নিয়ে, সেই সময়কার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের সাথে, এবং সাকিবও এটা নিয়ে সরাসরি কথা বলেছেন, মানে অন ক্যামেরা সাক্ষাৎকারে। এবং সেই সময় মৌখিক এনওসি দেওয়ার পরেও সাকিবকে মাঝপথে বিমান থেকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে, কারণ হচ্ছে বলা হয়েছে যে মৌখিক এনওসিতে হবে না। এর কারণ হচ্ছে সাকিব আল হাসান একটা অফিসে চাকরি করতো, কিন্তু অফিসের সে এইসব কিছু মানতো না, সে মনে করতো যে সে যা করবে সেটাই রাইট, এবং এই ঘটনার কারণেই তাকে অফিস থেকে সামন করে ডেকে আনা হয়েছে। আপনি যেইখানে কাজ করেন ওইখানে নিয়ম কানুনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে ওই অফিসটা আসলে প্রপারলি চলতেছে কিনা, অফিসের ম্যানেজমেন্ট ঠিক মতো কাজ করতেছে কিনা, তারপর আপনি কর্মীদের যে লাইবিলিটি, আপনি চাকরি করেন না, আপনি চাকরিও করবেন, আবার একজন ক্রিকেটার তার তো আসলে আর কোনো জায়গা নেই যাওয়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটা সংস্থা যেটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা দেখলাম ক্রিকেটারদের যে আপব্রিঙ্গিং এবং পরবর্তী লেভেলে নিয়ে যাওয়ার যে প্র্যাকটিস, সেইখানে পদে পদে বিভিন্ন ধরনের অবস্ট্যাকল তৈরি করার চেষ্টা করে। যেমন আইপিএলে যেটা হয়, আপনার বড় বড় ক্রিকেটারদের ইন্টারভিউ আছে এটা নিয়ে, রিকি পন্টিং এর মতো ক্রিকেট ব্রেইন আইপিএল এর মতো জায়গায় এসে
3 মাস জাস্ট পড়ে থাকেন, কোচিং করান, রিকি পন্টিং হ্যাঁ, থেকে শুরু করে। and do you think that that's not because of money? মানে এখানে তো অনেক টাকার ব্যাপার, সেটা কোনো একটা বড় কারণ না। আপনি এখানে টাকা ছাড়া কথা বলতেছেন, এগুলো বললেন না। টাকা হচ্ছে আপনি যেখানে যে প্রফেশনের কথা বলেন, যে প্রফেশনের কাজ করেন, ওইখানে টাকাটা আচ্ছা, হচ্ছে মেইন। এই কথাটা আমি কেন বললাম রায়হান, কারণ হচ্ছে সাকিব আল হাসানের এই প্রসঙ্গটা কখন উঠেছে যে তিনি টেস্ট না খেলে আইপিএল খেলতে যাচ্ছেন, বিকজ অফ কি তখন আমরা হিসাব করে দেখিয়েছি যে টেস্ট খেললে তিনি একদিনের ম্যাচ ফি কত পান আর আইপিএলে গেলে তিনি কত পান, অ্যান্ড হোয়াট সাকিব প্রেফার্ড। হ্যাঁ, সো এই প্রেফারেন্স নিয়ে হচ্ছে প্রবলেম, এবং আমি মনে করি আপনার প্রেফারেন্স হওয়া উচিত আপনার অফিস আগে, এবং ইফ ইউর অফিস অ্যালাউ অন্য জায়গায় কথা বলতে, তাহলে আপনি অন্য জায়গায় গিয়ে কথা বলেন অফিসের পারমিশন নিয়ে। হ্যাঁ, অফিসের পারমিশন, এই এনওসিটাই তো আসল, যে এই এনওসিটা কেন দেওয়া হচ্ছে না তাহলে, যদি অফিসের পারমিশনটাই আসল হয়। এবং তখন যেটা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2018 সালে এসে, সাকিব আল হাসান টেস্ট খেলতে চায় না, এই কারণে তাকে অধিনায়কত্ব দিয়ে দিল, যে তুমি এখন অধিনায়ক। খুবই এর চেয়ে অপেশাদার কাজ আমার মনে হয় না। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, কারণ অবশ্যই আমরা অপেশাদার, আমাদের বোর্ড অপেশাদার। তো এই অপেশাদার বোর্ডের কাছে সেখান থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করা হচ্ছে রায়হান। এটাকে আমরা একটু যদি পজিটিভলি দেখি, আমি তো আবারও বলছি, একটা লম্বা টুর্নামেন্ট, সেখানে 8 দিন, মানে আমার মনে হয় ইটস নট আ বিগ ডিল, এবং এই 8 দিন কলকাতা থেকে ঢাকা ট্রাভেল ডিস্টেন্স ধরে নেই, কলকাতা না, সে দিল্লি বা বেঙ্গালুরু যেখানে হয়নি, এবারও কিন্তু খানিকটা নাটক হয়েছে। প্রথম যখন মুস্তাফিজকে 9,20,00,000 রুপি দিয়ে কেনার কথা আসে, তার পরের দিনেরই হেডলাইন যেটা ছিল সেটা হচ্ছে মুস্তাফিজ পুরোটা খেলতে পারবেন কিনা নিশ্চিত না। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি তো নিশ্চিত না, কারণ সিরিজটা ছিল নিউজিল্যান্ডের সঙ্গে এবং ওয়ানডে লিগ আছে, আমরা জানি কত গুরুত্বপূর্ণ, এবং এই অনিশ্চয়তা তৈরির জন্য আমি বলবো আমরা অনেক বেশি দায়ী গণমাধ্যম এবং কন্টেন্ট ক্রিয়েটর। বিসিবির একজন পরিচালকের বক্তব্য ধরেই এই কারণে ওই দিন রাতেই বিসিবির প্রেসিডেন্ট বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন, তিনি একটা প্রোগ্রামে গিয়ে তিনি বলে দেন মুস্তাফিজ এনওসি নিয়ে কি হচ্ছে, রাতে বলেন, এবং তার পরের দিন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান সেটা প্রেস কনফারেন্স করে বলেন। সো আমরা তো একটা নাটকের সংস্কৃতি থেকে যদি বের হয়ে আসতে পারি, ওয়াই ডোন্ট ইউ টেক ইট পজিটিভলি? মানে এখানেও আমার কেন ওই আবারও সেই তেনাটা পেঁচাইতে হবে? তেনা পেঁচাইতে হবে এই কারণে, কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটা ক্লিয়ার বার্তা দেয়, ক্লিয়ার বার্তা তো দিছে, আমার একটা উইন্ডো আছে, আমি এই উইন্ডোর মধ্যে, এই উইন্ডো তো ভাই, এটা কি ফিফা টুর্নামেন্ট যে আচ্ছা এটা কি এখন ইন্টারন্যাশনাল ব্রেক? ক্রিকেটে তো এই জিনিসটা নাই, উইন্ডো বললে কিছু নাই এখানে। আসলে তো তাই, আইপিএল উইন্ডো বলে কিছু একটা আছে, আপনি গার্ডিয়ান থেকে শুরু করে আনঅফিশিয়াল না, এটা নিয়ে কথা হয়, এবং আপনি দেখবেন বড় বড় ক্রিকেট টিমগুলো, আপনি নিউজিল্যান্ডের ক্রিকেট টিমটা যেটা পাঠাবে ওই লিস্টেই জাস্ট দেখবেন আপনি। না তো ঠিক আছে, বাংলাদেশও পাঠাক না, আমার তো এটা নিয়ে আপত্তি নাই। না, বাংলাদেশের তো এটা সামর্থ্য নেই, এক্স্যাক্টলি। তাহলে আমাদের তার মানে ফেরত যাইতে হবে, মানে রুটে ফেরত যাইতে হবে। আমি আবারও জিজ্ঞেস করি, মুস্তাফিজ কি বাংলাদেশের একমাত্র পেস বোলার? না, আমাদের পেস বোলিং এ আমরা তো 7 জন পেসার, মানে আই মিন 5 জন পেসার আইপিএল এর অপশনে গেছে, ভালো অপশন আছে কিন্তু। আপনি তানজিম সাকিব, তাসকিন, এবং আরেকটা ক্যারেক্টার কিন্তু তাসকিনকে নিয়েও আমাদের একটু আলোচনা করা উচিত। তাসকিনকে আলোচনা করা উচিত, এবং আমি মনে করি তাসকিন খুব আনফরচুনেট, তার প্রাইম টাইমে আসলে তাকে বিসিবি এনওসিটা দেয় না, যখন গতবার তাকে কনফার্ম শট ছিল তাসকিনকে একটা ফ্র্যাঞ্চাইজি একদম নিতে চেয়েছিল, যে মাঝখানে ব্রেকটা পড়লো, এবং তখন আসলে আনফরচুনেটলি তাসকিনকে দেওয়া হয় নাই, হুইচ ইজ আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল তাসকিনকে ইউএইর সঙ্গে সিরিজ খেলাতে। এবং মজার ব্যাপার, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে আমাদের খুব রিস্কি ডিসিশন নিতে হয়েছিল, আমরা মুস্তাফিজকে ইউএইতে না খেলে আইপিএলে পাঠিয়েছি। মানে সিরিয়াসলি ইউএইর সঙ্গে মুস্তাফিজকে ছাড়া আমরা জিততে পারি নাই, এবং সেটাকেই প্রধান কারণ মনে করছেন বিসিবি, এবং তারা এসে বলছেন যে এটা খুব রিস্কি ডিসিশন ছিল, এটাই প্রমাণ করে আমাদের সামর্থ্য, লাইন আপ বা ব্লা 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 এই সমস্ত। এক্স্যাক্টলি, এবং সেই ক্রিকেট বোর্ডকে ডিফেন্ড করার জন্য ফয়সাল তিতুমির শুরু থেকে বেশ একটা চড়া গলায় বিভিন্ন ধরনের বক্তব্য আমি এখনো চড়া গলায় কথা বলছি, নট যে ক্রিকেট বোর্ডকে ডিফেন্ড করার জন্য, আমি এই এক্স্যাক্ট এই পয়েন্টটাতে এবারের আইপিএল এ মুস্তাফিজকে যেভাবে এনওসি দেওয়া হয়েছে, এটার সঙ্গে দ্বিমত করার আসলে কোনো সুযোগই নাই। যে করবে সে আসলে বাংলাদেশ ক্রিকেটের ভালো কিছু চায় না। বাংলাদেশ ক্রিকেট ভালো কিছু করলে ভালো কিছু চাওয়া যেত। আচ্ছা, যাই হোক, এটা ভিন্ন টপিক। সো আমাদের কি আলোচনা মোটামুটি র্যাপ আপ? না, র্যাপ আপ না, কারণ হচ্ছে এই আলোচনাটা আবারও তৈরি হবে যখন 8 তারিখে আবার আছে পিএসএল এর অকশন। সেখানে অবভিয়াসলি বাংলাদেশের একাধিক ক্রিকেটার যাবে বলে আমরা ধরে নিচ্ছি। না, মুস্তাফিজ যেতে পারবে না, বিকজ সেম টাইমে হবে। সো মুস্তাফিজকে অলরেডি আইপিএল এ রিশাদ হয়তো যাবেন, রিশাদ, তাসকিনকে নিয়ে আগ্রহ তৈরি হতে পারে, আরো নতুনের বাইরেও 2-1 ক্রিকেটারের নামও আসতে পারে, এবং সেখানেও যদি 1-2 ক্রিকেটার যান এবং তাদের ক্ষেত্রে এনওসি নিয়ে, তখন আসলে বিসিবির অবস্থানটা একই রকম থাকা উচিত বলে আমি মনে করি, জাস্ট লাইক মুস্তাফিজ। কারণ এই প্রশ্নটা আমরা এই কারণেই করছি, কারণ গতবার দেখা গেল তাসকিনের জন্য তাহলে এক নিয়ম, মুস্তাফিজের জন্য কি আরেক নিয়ম, বা সাকিব আল হাসানের জন্য সবসময় এক নিয়ম থাকতো, বাকি ক্রিকেটারদের জন্য আরেক নিয়ম থাকতো। এইটা আসলে হওয়া উচিত। সাকিব আল হাসান যে কদিন বাংলাদেশে ক্রিকেট খেলেছেন, সাকিব আল হাসানের জন্য শুধু এক নিয়ম না, সাকিব আল হাসান যখন কোথাও দাঁড়াইতো বাকি 10 জনকে আলাদাই ওইখানে প্যাক্ট মনে হতো। মানে সাকিব আল হাসান এমন একটা জিনিস, যেখান থেকে দাঁড়াতেন লাইন ওখান থেকে শুরু, মানে স্ট্যান্ডার্ডই আলাদা আসলে সাকিব আল হাসানের। যে কয়দিন ক্রিকেট খেলছে ডিফারেন্ট স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলছে, এবং আইপিএল এর মতো জায়গায়
একই মানে ইন্ডিয়ান কোনো ক্রিকেটারও হয়তো এইভাবে টানা মানে ধোনি বা কোহলি ছাড়া টানা একই ফ্র্যাঞ্চাইজে এতগুলো বছর খেলেনি। সো ডিফারেন্ট একটা না মানে আপনি যেটা বলতে চাইছেন, হ্যাঁ ফরেন ক্রিকেটার খুবই কম এরকম আছেন, বিদেশি ক্রিকেটার যারা আসলে একই ইভেন ইন্ডিয়ান ক্রিকেটারও সবাই খেলেনি। বাট সাকিব আল হাসান আইপিএল ক্যারিয়ার শেষ, বাংলাদেশ ক্রিকেটেও তিনি আসলে ফেরার একটা ইচ্ছা পোষণ সাকিব আল করেছেন। হাসানের ক্যারিয়ার আসলে ক্রিকেটিং ক্যারিয়ারই 2022-এ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট উনি এটাকে এক্সটেন্ড করেছেন এবং আমি জানি না কেন 23-24 স্টিল হি ওয়ান্টস টু প্লে ফর বাংলাদেশ ইন বাংলাদেশ। এখন তো মনে হয় পলিটিক্যাল জেদের কারণে আর কিছু মনে হয় না। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে তাহলে ছিলাম, আমি মনে করি যে বিসিবির এনওসি বিষয়টা নিয়ে, হ্যাঁ নাটক বা ড্রামা যেটাই হোক, অনিশ্চয়তা অপেশাদারিত্ব থেকে বের হয়ে আসার একটা চেষ্টা আছে এবারে মনে হয়েছে আমার কাছে, এবং এই চেষ্টাটা সাধুবাদ জানাই, এটা কন্টিনিউ থাকা উচিত, সামনে এরকম আরও সিচুয়েশন তৈরি হবে। বাট আমার প্রশ্নটাও এক্ষেত্রে আমাদের কি বলে তাকে, প্রখ্যাত না কি কি জানি বলে না একটা, যে অনেক জ্ঞানে যে তাকে কি বলে, আপনি মনে করেন? আচ্ছা ঠিক আছে। সো মীর রায়হান মাসুদের কাছে আমার প্রশ্নটা, লেটস সে এখন আমরা আইপিএল নিয়ে কথা বলছি, পিএসএল আছে, এসএ টি20, বিগ ব্যাশ এবং অনেক রকম আইএল টি20, নেপাল প্রিমিয়ার লিগ, আফগানিস্তান, যেগুলোতে হয়তো বা বাংলাদেশে আরও অনেক ক্রিকেটার যেতে চাইবেন, এভারেজ প্রিমিয়ার লিগগুলোতে হয়তো বাংলাদেশে অনেক প্লেয়ার যেতে চাইবেন। সো আপনাকে তো আসলে একটা ডিসিশন নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে। আপনি যেটা বলছেন যে আচ্ছা ওদেরকে তাহলে আমরা ছেড়ে দিব, তাহলে তো আমরা কি এক একজন ক্রিকেটারকে সুনীল নারিনের মতো দেখতে চাই? আমরা তাকে ন্যাশনাল টিমের দরকার নেই, যেখানে সুনীল নারিন ক্লিয়ারলি মেনশন, বা ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর তিনি খেলতে চান, তিনি বাইরের লিগগুলোতে খেলেন, আমরা কি আসলে সেই জায়গাটা যাবো কিনা? তাহলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কি অবস্থা? বাংলাদেশ ক্রিকেটের এখন অবস্থা এমনিতেই খারাপ, আরও খারাপের দিকে যাবে ইফ উই ডোন্ট মানে টেক বোল্ড ডিসিশন। এক্ষেত্রে আমার ক্রিকেটারদের নিয়ে আসলে আমি এই টপিকে বা এই পয়েন্টে আপনার সাথে কিছুটা একমত, কিছুটা বলছি এই কারণে যে আইপিএল এখানে সাকিব আল হাসানের মতো, আমি যখন যে তুলনাটা ওকে, সো আইপিএলটা আলাদা রেখে আপনি আলাপটা করতে চান। কারণ আইপিএল এর সুযোগ পাওয়া বিশেষ করে বাংলাদেশি কোনো ক্রিকেটারের জন্য ইজ এ ড্রিম। তারা মোটামুটি 18-19 বছর থেকে, বিশেষ করে টি20 যুগ শুরু হওয়ার পর থেকে দেখবেন যে বাংলাদেশে প্রপার টেস্ট ব্যাটসম্যানের একটা অভাব দেখা গেছে। কারণ তারা সবাই চায় একটা পর্যায়ে পরে প্রপার পপুলারিটি গেইন করার পরে তারা যদি আইপিএলে খেলে। সাব্বির রহমানের মুখে আমি শুনেছি, তাসকিন তো তিনি বলেছেন আইপিএল খেলা তার স্বপ্ন। এখন ধরেন আপনি বিপিএল দ্বারা খেলতে চান, লেটস সে, হ্যাঁ বিপিএল খেলতে চায়, মানে আইপিএল তো আসলে ইটস আ বিগ ড্রিম, বাট বিপিএল আর কি সবাই এটাই আমি বলার চেষ্টা করছি যে আপনার যদি ক্রিকেটারদের দিকটা চিন্তা করেন, ক্রিকেটারদের অর্থনৈতিক কাঠামোর দিকটা চিন্তা করেন, সেই ক্ষেত্রে ব্যাপারটা এমন হতে হবে। যেমন বিগ ব্যাশও কিন্তু আছে, বিগ ব্যাশের মতো লিগ আছে, তবুও বিগ ব্যাশও কিন্তু বেশ লম্বা লিগ, বেশ খানিকটা সময় নিয়ে হয়, এবং বিগ ব্যাশের জন্য কোনো উইন্ডো লাগে না। দেখেন অ্যাশেজ চলছে, বিগ ব্যাশ চলছে। এর একটা বড় কারণ হচ্ছে বিগ ব্যাশে মাত্র 2জন ফরেন ক্রিকেটার খেলেন এবং তারা আঞ্চলিক ক্রিকেটারদের খুব প্রাধান্য দেয়, এবং বিগ ব্যাশটা হচ্ছে তাদের ক্রিকেটারদের নিয়ে আসার বড় মঞ্চ। যেমন বিগ ব্যাশে এই প্রথম মনে হয় বাবর আজম বা এই ক্যাটাগরির কোনো ক্রিকেটার নিয়ে এত হাইপ আলাদা করে ভিডিও করা হচ্ছে, সবাই তাকে নিয়ে কমেন্ট্রি ইন্টারভিউ করা হচ্ছে। তো বিগ ব্যাশে কখনো আলাদা করে কোনো ক্যারেক্টারকে বড় করে দেখানো হয় না। ওদের জার্সি টার্সি সবকিছু খুব সিমিলার, সবকিছুতে একটা ওদের নিজস্বতা আছে। আইপিএল হচ্ছে যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, কিন্তু এটার একটা ইন্টারন্যাশনাল মর্যাদা আছে, এটার ব্র্যান্ড ভ্যালুর কারণে, নানাবিধ কারণে, যেই কারণে আইপিএল একটা আলাদা উইন্ডো আছে। তো আমাদেরকে কোন মডেল ফলো করতে হবে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো যদি একটা মডেল আমরা ফলো করি, তারা হচ্ছে যেভাবে নিজেদের দেশের টি20টাও আছে, আইপিএলও খেলতে দিচ্ছে এবং প্রপার একটা উইন্ডো ম্যানেজ করে এই সময়ে কোনো আন্তর্জাতিক খেলা রাখছে। কথাটা শেষ করি। সো এতে যেটা হয়, আমাদের কিন্তু 10-12 জন ক্রিকেটার কখনোই আইপিএল এর সুযোগ পায় না। ট্রু, আমি এই প্রসঙ্গে আসতে চাই, আমি 1-2 জন ক্রিকেটারের জন্য এরকম উইন্ডো করে চিন্তা করতে হবে আমাকে। সেই ক্ষেত্রে এমন চিন্তা আরো বেশি, যে এনওসিটা তাইলে 1-2 জন ক্রিকেটারকে দিলে সমস্যা কি? সমস্যা নাই। যদি এই সিরিজটা ইউএই এর সঙ্গে হতো, জিম্বাবুয়ের সঙ্গে হতো, আমি হয়তো এরকম করে বললাম। যদি টি20 বা টেস্ট হতো, আমি হয়তো, কিন্তু বছরের পর বছর তো জিম্বাবুয়ে, বাট দিস ইজ নিউজিল্যান্ডের সঙ্গে খেলা, এই টপিকে তো আপনার সাথে ওয়ানডে সিরিজ, যেটা না জিতলে আমার বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে যেতে পারে, সেখানে আমি আমার বেস্ট প্লেয়ারকে অবশ্যই আমি চাইবো। আচ্ছা, কিন্তু এই টপিক তো আপনার সাথে প্রতি বছরই হয়। যখন জিম্বাবুয়ের সাথে খেলা ছিল তখন আপনি একই কথা বলেছিলেন। হ্যাঁ, কারণ তখন হচ্ছে ক্রিকেটাররা যখন ব্ল্যাটান্টলি আমি তখন আসলে টেস্টটাকে আমি প্রাধান্য দিতে চেয়েছি, কারণ হচ্ছে আমরা টেস্ট খেলার সুযোগ খুব কম পাই, এবং সেটা অপোনেন্ট জিম্বাবুয়ে হোক, আফগানিস্তান হোক, টেস্ট হলে আসলে আমাদের সেটাকে প্রপার প্রায়োরিটি দেওয়া, যেটা কিন্তু অস্ট্রেলিয়ানরা দেয়। আপনি দেখেন, আপনি অনেকের কথা তো বললেন, এরকম অনেক মিচেল স্টার্ক বেশ কয়েকজন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন, শুধু অ্যাশেজে মনোযোগ দেয়। মিচেল স্টার্ক ইজ এ ভেরি গুড, এরকম অনেক ক্রিকেটার আছেন। মিচেল স্টার্কের গল্পটাই পুরো আলাদা। মিচেল স্টার্ক আর হচ্ছে জেমস অ্যান্ডারসন, এই দুজনের কথা যদি আলাদাভাবে ধরি, এই দুইজন টেস্ট ক্রিকেটকে ওইভাবে প্রায়োরিটি দিতে পারে। আপনি শুধু একটা জিনিস দেখবেন, এই দুইজন একটা টেস্ট খেলে কত টাকা পায়, এবং বাংলাদেশের সেরা প্লেয়ার মুশফিকুর রহিম একটা টেস্ট খেলে কত টাকা পায়। আপনি জাস্ট পার্থক্য দেখবেন। তারা ওখানে টাকার জন্য খেলেন না, টেস্টটাকে প্রায়োরিটি টাকার জন্য থাকে না, টাকাটা বাই ডিফল্ট আসে, বাট তাদের মেইন ফোকাস থাকে টেস্ট ক্রিকেট, লাল বল বা গোলাপি বল,
পারফরম্যান্স এবং সেখানে নিজেকে 5 দিন নিংড়ে দেওয়ার জন্য সিদ্ধান্তটা নেওয়া তুলনামূলক সহজ হয়, যে পরিমাণ টেস্ট থাকে, যে পরিমাণ টেস্ট থাকে। আপনি অ্যালিস্টার কুকের অভিষেক মুশফিকের প্রায় 3 বছর পরে হয়েছে। আচ্ছা এগুলো না এই বিতর্ক করতে গেলে আরেক বিতর্ক ভাই, ওরা যে পারফরমেন্স করে ওই টাকা ওরা ডিজার্ভ করে। বাংলাদেশের ক্রিকেটারদের যে পারফরমেন্স, তাতে আপনি আসলে টাকা দিলে আর উল্টা ফেরত নেওয়া উচিত। ওই ক্রিকেটারই কেন আরেকটা জায়গায় 2 মাস জাস্ট বসে থেকে, ধরেন সুযোগ তো পাবে না, ধরেন কথার কথা আপনি যেভাবে বলেছেন, 2 মাস জাস্ট সাইড বেঞ্চে বসে থেকে যদি 2 কোটি টাকা পায়, তাতে আপনি জেলাস কেন? না জেলাসের কিছু না এখানে, কিন্তু এখানে হচ্ছে যে প্রথমত মুস্তাফিজ যদি বসেই থাকেন, আমি জাস্ট মুস্তাফিজ নাম হিসেবে বলছি, তিনি যদি বসে না থাকে ওই সময় যদি ন্যাশনাল টিমে এসে খেলেন, পারফর্ম করেন, একটা সিরিজ জিতিয়ে দিয়ে যান, সেটা তো আমাদের জন্য ভাই এটা অমূল্য জিনিস। অমূল্য, হ্যাঁ, কারণ আমার ওয়ার্ল্ড কাপে খেলা নিশ্চিত করতে হবে। এটা ঠিক, ওয়ার্ল্ড কাপে নিশ্চিত করতে হবে, এবং পুরো ওয়ার্ল্ড কাপটা একজন ক্রিকেটারের উপর নির্ভর করছে এখন বাংলাদেশের। এটা হচ্ছে আমাদের রূঢ় বাস্তবতা। এইটা নিয়ে আসলে আবার আরেকটা এপিসোড আমরা করবো হয়তো, যে কেন বাংলাদেশ ক্রিকেটে এই একজন ক্রিকেটারের জন্য আমরা একদম দুনিয়া ধ্বংস হয়ে যায়। সাকিব আল হাসানকে স্যার আমাদের হবেই না, তাকেই লাগবে। মুস্তাফিজ, কারণ হচ্ছে এগুলোর কোনো বিকল্প নাই। সাকিব আল হাসান চলে যাওয়ার পরে বাংলাদেশের যে ব্যালেন্স, হ্যাঁ, কিভাবে সাকিব, আপনি দেখেন তামিম ইকবাল, মাহমুদুল রিয়াদ, মুশফিকুর রহিম, এদের কথা আমরা বলি, এরা নাই, এরা থাকলে মনে হতো না। সাডেনলি সাকিব নাই এবং বাংলাদেশে কোনো লোয়ার মিডল অর্ডার নেই। হ্যাঁ, সাডেনলি দ্যাটস ট্রু। ওকে, আমার মনে হয় যে এই আলাপের আমরা একটু ইতি টানতে চাই এইটা দিয়ে। সেটা হচ্ছে বরাবরের মতোই মীর রায়হান মাসুদ যেটা বলেছে, তার এই সঙ্গে আমাদের অফলাইনে আমাদের অনেক ডিসকাশন হয়েছে, বিতর্ক হয়েছে, সবসময় সে এই লাইনেই কথা বলে, কিন্তু আমি অলওয়েজ মনে করি এই জায়গাটাই এনওসির ক্ষেত্রে আমার মনে হয় এগুলো সব বাদ দেন, আমি যে কোনো পেশায় আলটিমেটলি পেশাদারদের স্বাধীনতায় বিশ্বাস করি। তারা যদি চায় ফ্রিল্যান্সার হিসেবে খেলবে, তারা ফ্রিল্যান্সার হিসেবে খেলবে। তারা যদি চায় মিচেল স্টার্কের মতো টেস্ট ক্রিকেটকে ভালোবেসে খেলবে। যদি সে না চায়, আপনি তাকে জোর করে খেলান, এটার পক্ষে আমি নাই। ওকে, ঠিক আছে, আপনারা কোন পক্ষে জানিয়ে যাবেন নিচে কমেন্টস করে। বাই বাই, টাটা।